হরমুজ প্রণালী নিয়ে ওমানের কাছ থেকে ইরানের বড় ধাক্কা। ওমান ফ্রান্স মেগা ডিল এবং ইরানকে ফ্রান্সের হুঁশিয়ারি। এরপর জানাবো ইরাকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীদের অস্ত্র ছাড়ার আলটিমেটাম। আরও জানাবো ইউরোপের নিরাপত্তায় বড় অংশীদারিত্ব চান এরদোয়ান। এরপর জানাবো পশ্চিম তীরে গণগ্রেফতার, বিচার ছাড়াই হাজার হাজার ফিলিস্তিনিকে বন্দী রাখার অভিযোগ। সর্বশেষ জানাবো গাজায় পানিযুদ্ধ, তৃষ্ণার্ত গাজাবাসীর মুখের পানি কেড়ে নিতে পানি সরবরাহ ব্যবস্থা ধ্বংস করছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 30 জুনের এই সকালে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় খবর হলো হরমুজ প্রণালী নিয়ে ইরান এবং তার বন্ধুরাষ্ট্র ওমানের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ওমান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই আন্তর্জাতিক রুট দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলো থেকে কোনো ধরনের ফি বা শুল্ক আদায়ের পক্ষপাতী তারা নয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল অবাধ ও নিরাপদ রাখা উচিত এবং এই সংক্রান্ত যে কোনো চুক্তি আন্তর্জাতিক আইনের অধীনেই হতে হবে। তবে ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি সম্পূর্ণ ভিন্ন খবর প্রকাশ করেছে। তারা দাবি করেছে ওমান মূলত ইরানের এই পরিকল্পনাকে সমর্থন করেছে, যার অধীনে সামুদ্রিক পরিষেবা ফি নেওয়া যেতে পারে, তবে তা আন্তর্জাতিক আইনের সীমার মধ্যে হতে হবে। এই আন্তর্জাতিক আইনই এখন ইরানের ফি আদায়ের পরিকল্পনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালীর জলসীমায় শুল্ক আদায়ের বিরোধিতা করার পাশাপাশি ওমান ফ্রান্সের সাথে একটি বড় প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছে, যা ইরানের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো জানিয়েছেন, ওমান এবং ফ্রান্স তাদের সহযোগীদের নিয়ে হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক মাইন অপসারণ করতে এবং জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে একসাথে কাজ করবে। ফ্রান্সের এই ঘোষণার পরপরই ইরান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী ফ্রান্সকে সরাসরি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী থেকে মাইন সরানোর দায়িত্ব কেবল ইরানের এবং কোনো বহিরাগত শক্তিকে এখানে নাক গলাতে দেওয়া হবে না। তিনি ফ্রান্সকে উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন। ইরাক সরকার সে দেশে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে। ইরাকি সরকারের মুখপাত্র হায়দার আল আবুদি জানান, এই তারিখের পর সরকারি নিয়ন্ত্রণের বাইরে কোনো অবৈধ অস্ত্র বরদাস্ত করা হবে না। উল্লেখ্য, আগামী 30 সেপ্টেম্বর ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সামরিক মিশনও শেষ হতে যাচ্ছে। ঠিক সেই সময়ে ইরাকের নতুন প্রধানমন্ত্রী আলী আল জাদি আমেরিকা সফরের প্রস্তুতি নিচ্ছেন। বিশ্লেষকদের মতে ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে ইরাক সরকার ইরানের অ্যাক্সিস এবং রেজিস্ট্যান্সের উপর এই চাপ সৃষ্টি করছে, যা তেহরানের আঞ্চলিক শক্তির জন্য একটি বড় ধাক্কা। আসন্ন ন্যাটো সামিটের ঠিক আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেছেন যে ইউরোপের প্রতিটি প্রতিরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপে তুরস্ককে অন্তর্ভুক্ত করা উচিত। তিনি ইউরোপীয় ইউনিয়নের কাছে আবেদন জানিয়েছেন যেন তাদের 150 বিলিয়ন ইউরোর সেফ ডিফেন্স প্রোগ্রামে তুরস্ককে জায়গা দেওয়া হয়। এই প্রোগ্রামে যুক্ত হলে তুরস্ক ইউরোপের সাথে যৌথ প্রতিরক্ষা প্রজেক্ট এবং অস্ত্র রপ্তানির জন্য বড় বাজার পাবে। তবে তুরস্কের এই পরিকল্পনায় গ্রিস ইতোমধ্যেই আপত্তি জানিয়েছে। গাজা উপত্যকার পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর দমনপীড়ন এবং ক্র্যাকডাউন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। নতুন এক আন্তর্জাতিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য দিয়ে দাবি করা হয়েছে যে 2023 সালের অক্টোবর থেকে 2026 সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ গত 2.5 বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে 23,000-এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। শুধু তাই নয়, 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত 3,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে, যার মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই বন্দীদের একটি বড় অংশকে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই এবং কোনো আইনি ট্রায়াল বা বিচার প্রক্রিয়া ব্যতি রেখে শুধু প্রশাসনিক আটকের আওতাধীন রেখে বছরের পর বছর জেলে বন্দী রাখা হচ্ছে। প্রতি কয়েক মাস পর পর তাদের এই বন্দিদশার মেয়াদ কোনো কারণ ছাড়াই বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি কারাগারগুলোতে এই ফিলিস্তিনি বন্দীদের চরম অমানবিক এবং নিষ্ঠুর পরিবেশে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন, দীর্ঘ সময় ধরে ক্ষুধার্ত রাখা এবং প্রতিনিয়ত মানসিকভাবে হেনস্থা ও অপমান করার মতো মারাত্মক অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা চালালেও ইসরায়েল এই সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের তোয়াক্কা না করেই পশ্চিম তীরে তাদের গণগ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এখন আর কেবল গোলাবর্ষণ এবং সামরিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পানিকে সেখানে যুদ্ধের একটি ভয়ঙ্কর হাতিয়ার বা কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। গাজার একটি মানবাধিকার সংস্থার সাম্প্রতিক রিপোর্টে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েলি বাহিনী গাজাবাসীর বেঁচে থাকার মৌলিক অধিকার কেড়ে নিতে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেখানকার পানি সরবরাহ ব্যবস্থা এবং স্যানিটেশন পরিকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। দীর্ঘ 260 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ এবং অবরোধের কারণে সেন্ট
সেন্ট্রাল গাজার নুসেইরাতে শরণার্থী ক্যাম্পসহ পুরো উপত্যকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। জুন মাসের এই প্রচণ্ড গরমে তীব্র দাবদাহের মধ্যে যখন মানুষের জীবন ওষ্ঠাগত, তখন পানির প্রধান পাইপলাইনগুলো ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি পরিষ্কার পানীয় জল থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন। তীব্র ধুলাবালির মধ্যে ছোট ছোট শিশু এবং নারীরা প্লাস্টিকের খালি বালতি কিংবা রঙের পাত্র হাতে নিয়ে মাইলের পর মাইল হেঁটে সামান্য একটু পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। মানবাধিকার জোটগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, যুদ্ধবিরতির চুক্তিতে গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা এবং ত্রাণ পৌঁছানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ লঙ্ঘন করা হচ্ছে। ফলে বিশুদ্ধ পানির অভাবে গাজায় এখন মারাত্মক মানবিক বিপর্যয় এবং মহামারী ছড়িয়ে পড়ার মতো আশঙ্কা দেখা দিয়েছে।